জুমা শরীফ, আপনাকে অনেকদিন পরে পেলাম। অনেকদিন পরে বলতে আমার মনে হয় নতুন সরকার আসার পর আপনাকে পাওয়া যায়নি। জি, আপনি নিজে অনেক ব্যস্ত থাকেন, যোগাযোগটা হয়নি। তো আপনাকে অনেকদিন পরে পেয়ে ভালো লাগছে। আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। জি, শুনতে পাচ্ছি। শরীফ ভাই, আমি সরাসরি কতগুলো পয়েন্ট আসি, যেহেতু আপনাকে অনেকদিন পরে পেলাম এবং এই সরকার আসার পর আপনার সঙ্গে আমার একবারও বসা হয়নি। আজকে তো সরকার আসলো, প্রায় 10 দিন হয়ে গেল। জি, 10 দিনে আপনি সরকারের কেমন দেখছেন? আপনার প্রত্যাশার সঙ্গে কতটুকু প্রাপ্তির মিল ঘটছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথম জায়গাটা, আমরা 1.5 বছর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর্বে ছিলাম। সেই জায়গাটা আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই হয়নি। আবার অনেক ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এতটা অদক্ষ, এতটা অযোগ্য, প্রতিশোধ পরায়ণ এবং মূল এজেন্ডার বাইরে এসে অন্য কাজগুলো করবে, এটি আমাদের প্রত্যাশিত ছিল। নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা নিয়ে আমাদের নানা ধরনের সংশয় সন্দেহ ছিল। তবে একটা জায়গায় সরকারকে সফল বলতে হয়, নির্বাচনে রক্তপাতটা হয়নি। কিন্তু ফলাফলের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এক ধরনের ধোঁয়াশা আছে। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি কয়েকজনের নাম বলেছিলেন, যে ইন্ডিকেট করেছিলেন একটি দলকে যারা পার্লামেন্টে আসবে, এবং তার কথা প্রায় মিলে গেছে, তারা সবাই এমপি হয়েছে। এটি বেশ বিস্ময়কর, তিনি কিভাবে জানলেন? এবং এই ঘটনাগুলো নির্বাচন সম্পর্কে কোনো কোনো জায়গায় প্রশ্ন তৈরি করেছে, অথবা এগুলো নিয়ে প্রশ্ন করা যায়। সরকারের যে জায়গাটা, নতুন সরকার, আমি বিএনপির শাসন আমরা এর আগে দেখেছি, তাদের অভিজ্ঞতাও আছে, সমালোচনাও আছে। আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তায় নেমে আমরা অনেক ঘটনার প্রতিবাদ করেছি। এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দায়িত্ব গ্রহণ করেছেন তিনি রাষ্ট্র পরিচালনায়। আমাদের পুরনো কতগুলো রীতি, যেগুলো এক ধরনের ফিউডাল বার্তা বহন করত, সেই জায়গাগুলো তিনি ভেঙে দিচ্ছেন। শাসক, প্রধানমন্ত্রী বা এই পদগুলোতে যারা বসেন তারা রাজা, বাকিরা প্রজা, এই জায়গাটা তিনি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন। এটা হলো একটা বার্তা। আবার বিএনপি কিন্তু কোনো রেজিমেন্টেড পার্টি না। সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তিনি যেভাবে বলছেন পুরো দলটা সেভাবে চলছে, এটাও আশা করা সম্ভবত ঠিক হবে না। তবে চেষ্টাটা তাদেরকে করতে হবে। তাদের কর্মীরা যদি তার সরকারকে সহযোগিতা না করে, তাহলে প্রধানমন্ত্রী যতই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবর্তনের চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত ফলাফলটা ভালো হবে না। আমার সেই অবজারভেশন, চেষ্টাটাকে আপনি লক্ষ্য করছেন? আপনি যে কথাটা আমি বললেন, যে ওই চেষ্টাটা কি তার কর্মী অথবা তার নেতা অথবা তার যারা নাকি মানে মানে মাঝারি স্তরে যে নেতা যারা আছেন, তাদের মধ্যে কি আপনি লক্ষ্য করছেন? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। প্রধানমন্ত্রী ওই প্রচলিত প্রোটোকল নিচ্ছেন না রাস্তায় যাওয়া আসার ক্ষেত্রে। উনি ঘোষণা করেছেন উনি নিজের গাড়িতে চলবেন না, মানে এই সরকারি গাড়িতে চলবেন না, নিজের গাড়িতে চলবেন, নিজের তেল ব্যবহার করবেন, তেল নিজে কিনবেন। এই যে ঘোষণাগুলো, এই ঘোষণাগুলো কি ওনার অন্যান্য মন্ত্রীদের মধ্যে কোনোভাবে আপনি সংক্রমিত হতে দেখেছেন? আমি ওই জায়গাটায় আসছি। তার যে বার্তাটা, তার দল সব জায়গায় যে গ্রহণ করছে, এটা আমার কাছে মনে হয়নি। কিশোরগঞ্জে একজন উপজেলা সভাপতি, উপজেলা পর্যায়ে তিনি সর্বোচ্চ নেতা, আমি তার অংশটা বলছি, সরকারের অংশটা জি, পরে বলব।
তিনি তার বাড়িতে যাওয়ার জন্য গাছ কেটে রাস্তা প্রশস্ত করছেন। অর্থাৎ সরকারের যে বার্তাটা, তার দল যে বার্তাটা দিচ্ছে, একজন উপজেলার সভাপতি সেই বার্তাটা রিসিভ করছেন না, গ্রহণ করছেন না। আবার সরকার তাকে দল থেকে বহিষ্কার করে গ্রেপ্তার করেছে। সরকার বার্তাটা দিচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে সেটি গ্রহণ করা হচ্ছে না। মন্ত্রিসভার সদস্যবৃন্দ তারা মাত্র দায়িত্ব পালন শুরু করেছেন। তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জের একটা জায়গা, তাদের কেউ কেউ কথাবার্তার ভেতর থেকে এক ধরনের বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি যদি শুরুতেই সতর্ক না হন, এমন একটা পর্যায়ে চলে যাবে, একটা ঘরের মধ্যে যখন আগুন লাগে তখন কিন্তু খুব ছোট্ট একটা জায়গায় আগুনটা লাগে, তারপরে আস্তে আস্তে সেটি বিস্তৃত হয়। জি, পুরো ঘরটায় কিন্তু কখনো একসাথে আগুন জ্বলে ওঠে না। শুরু থেকেই আমরা চাই এই জায়গায় সরকার কঠোর হবে। গতকালকে হান্নান মাসুদের উপরে একটা হামলার ঘটনা দেখলাম। আমরা তাদের নিয়ে অনেক সমালোচনা করেছি, কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার রক্তাক্ত হবে এবং সরকারি দলের বিরুদ্ধে অভিযোগটা আসবে, এটি আমাদের কাছে প্রত্যাশিত না। তাদের যদি কোনো অপরাধ হয়েও থাকে, তার প্রতিকার করার মাধ্যম আছে। আমরা চাইব সরকার সেই কাজটা করবে। আপনি যে প্রশ্নটি করেছেন, তার সহকর্মীরা, তার দলের কর্মীরা এখন পর্যন্ত মনে হচ্ছে না তাদের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যে বার্তাটা দিচ্ছেন, সেই বার্তাটা এখন পর্যন্ত তারা আত্মস্থ করতে পেরেছেন। আচ্ছা, আমরা একটা জিনিস আমি বলি, এটা আপনি খেয়াল করেছেন, একটা ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, রাষ্ট্রপতির কিছু কর্মকাণ্ড, উনি এর মধ্যে একটা পত্রিকা লম্বা একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই রাষ্ট্রপতিকে কেন ইন্টারভিউ দিলেন এটা নিয়ে জামাতে ইসলাম অথবা এনসিপি বেশ দুঃখিত এবং উষ্মা প্রকাশ করেছেন। আবার রাষ্ট্রপতিকে কেন তারেক রহমান সম্মান দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে, এটা নিয়েও তাদের অনেক আপত্তি। এই যে মানসিকতার একটা দূরত্ব দুইজনের মধ্যে, দুই পক্ষের মধ্যে, এই রাষ্ট্রপতিকে সম্মান দেখানোটার সঙ্গে তাদের দুঃখিত হওয়ার কি কারণ থাকতে পারে, অথবা যেহেতু যতদিন উনি রাষ্ট্রপতি আছেন ততদিন উনি কি করবেন, এই যে বিষয়গুলো, এই পার্টটাকে আপনি, রাষ্ট্রপতির পার্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করার একটা এক্সপেরিয়েন্স আছে, আওয়ামী লীগের রাজনীতি করার একটা অভিজ্ঞতা আছে, এবং সেই আওয়ামী লীগ যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশ ত্যাগ করতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের যারা প্রশাসনে আছে তাদের মধ্যে সম্ভবত একমাত্র তিনিই হচ্ছেন সর্বোচ্চ জায়গায় আছেন, অর্থাৎ রাষ্ট্র এবং সরকারের মধ্যে। আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কোনো না কোনো অংশ অবশ্যই তার উপরেও যায়, কিন্তু তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগটা ছিল, সেই সুযোগটা এবং দাবিও ছিল, তাকে সেই দায়িত্ব থেকে সরানো হয়নি। তার অর্থ হচ্ছে আপনি তাকে ওই সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রপতি পদে রেখে যেহেতু দিয়েছেন, সুতরাং তাকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে, তার স্বাভাবিক কাজ করার সুযোগটা দিতে হবে। যেহেতু আপনি তার অতীতের ঘটনাগুলো, দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, জুলাই হত্যাকাণ্ডের সময় তার যে নীরবতা, সবকিছু দেখার পরেও, সুযোগ থাকার পরেও যেহেতু তাকে সরাননি, সুতরাং এখন তাকে কোথাও যেতে দেবেন, কোথাও যেতে দেবেন না, এটা অগ্রহণযোগ্য এবং এটা এক ধরনের শিষ্টাচার লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতাও বলা যায়। কারণ কিন্তু এই কাজটা তো, কিন্তু এই কাজটা তো পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত করেছে, বারবার করেছে, এবং সে ব্যাপারে রাষ্ট্রপতি অভিযোগও দিয়েছে। তো ওই করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কি মানে অভিযোগ উত্থাপন করা যায় কিনা, অভিযোগের অবশ্যই অভিযোগ উত্থাপন করা যায় এই গ্রাউন্ডে যে আপনি ব্যক্তিকে অপমান অথবা অপরুদ্ধ করেননি, আপনি একটা প্রতিষ্ঠানকে অপমান অথবা অপরুদ্ধ করছেন,
এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এই কাজটা যারা করেছেন তারা গায়ের জোরে করেছেন, তারা মবকে ব্যবহার করে করেছেন। এবং রাষ্ট্রপতির সাথে তিনি শাহাবুদ্দিনের জায়গায় অন্য কেউ হলেও একই ঘটনা বলতাম আমরা। নতুন যদি কেউ আসে তার সাথেও যদি এই ধরনের আচরণ হয়, আমরা এখনো রেফারেন্স হিসাবে AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রসঙ্গটি আমরা আনি। সুতরাং আমরা বলবো যে কাজটি করা হয়েছে এটি সঠিক করা হয়নি, এবং আমি এইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব থেকে বেশি দায়ী করব, এই কারণে যে একজন সম্মানিত মানুষকে নানাভাবে হেনস্থা করার যে মর্ম যন্ত্রণা এটি তিনি জানেন। আওয়ামী লীগ সরকার তার উপরে কখনো কখনো অন্যায় অবিচার করেছে, এটি আমরা শুনেছি। সুতরাং তার হৃদয়ের যে রক্তক্ষরণটা আছে, স্বাভাবিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং সাংবিধানিকভাবে একটা পদের যিনি হোল্ড করছেন, তার সাথে ডক্টর ইউনূসের সরকার, তার প্রেস উইং অথবা তার সহকর্মীরা যে আচরণটি করেছে এটি কোনোভাবেই ক্ষমা করা যায় না। আমার প্রত্যাশা যদি বলেন, আমি মনে করি যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জামাতের যে প্রতিক্রিয়া, জি জি বলেন বলেন। জামাত এক ধরনের ঘৃণা ছড়ানোর ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। তারা বলছেন রাষ্ট্রপতি গোপনীয়তা ভঙ্গ করছেন। আমি তাদের দু একজনের কাছে দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছি আজ থেকে 2 মাস আগে আপনারা যখন বলেছিলেন উপদেষ্টাদের সাথে বিএনপির নেতাদের টেলিফোন আলাপ আমাদের কাছে আছে, আপনারা তো ক্ষমতায় ছিলেন না, আপনারা একটা রাজনৈতিক দল ছিলেন, মন্ত্রীরা কাদের সাথে আলাপ করে সেই টেলিফোনের কথোপকথন আপনাদের কাছে থাকা মানে হলো আপনারা রাজনৈতিক দল হিসাবে এই কাজটা কি আইনত আইন সিদ্ধভাবে করেছিলেন কিনা। সেই দলটি এখন এসে গোপনীয়তার কথা বলছে। যারা মন্ত্রীদের টেলিফোন আলাপ হয়তো আড়ি পেতে অথবা ভেতর থেকে সংগ্রহ করত, তারা এসে রাষ্ট্রপতি তার গোপনীয়তা ভঙ্গ করছে, এই ট্যাগটা লাগিয়ে দিচ্ছে। এটি খুবই হাস্যকর। আচ্ছা, আমরা এর মধ্যে সরকারের কিছু কর্মকাণ্ড দেখলাম, যে আলোচনাগুলো নিয়ে, সরকারের কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অনেক হয়তো এই আলোচনাগুলো করছে এই কারণে তারা সরকারের কাছ থেকে এই ধরনের মানে আচরণ হয়তো প্রত্যাশা করেন। তার মধ্যে একটা আমি যদি গোটা দুয়েক বলি, যেমন একটা হলো যে আপনার 6টা সিটি কর্পোরেশনে দলীয় লোককে নিয়োগ দেওয়া প্রশাসক হিসাবে, এই কাজটাকে আপনি কি হিসাবে দেখেন? আরেকটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যে এই চেঞ্জটা, মানে ওনাকে ওখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো ঘোষণা পেলাম না, কিন্তু নতুন একজনকে নিয়োগ দেওয়ার ঘোষণা আসে। এই বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা হচ্ছে। একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো হলো। প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গে আসি। বিএনপি রাজনৈতিকভাবে যে বার্তাটা দিতে চাইছে দেশের মানুষকে, সেই বার্তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ এটি কোনোভাবেই মানানসই না, এটি যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন গভর্নরকে যে গ্রাউন্ড থেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা রাজনীতিতে অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে না। এবং এটি শুধুমাত্র আমাদের এখানে না, এই বার্তাটি তো সারা পৃথিবীতে যাবে। একটা দেশের ব্যাংক সেক্টরের সর্বোচ্চ ব্যক্তি কাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ জানতে চাইবে। সুতরাং এটি আমাদের ইমেজ বাড়ালো না। একই সাথে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই ধরনের ঘটনা আরো ঘটবে, আমি এটিকে আরো অ্যালার্মিং মনে করি। আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, তবে এটি চাই পাবলিক যে প্রত্যাশাটা নিশ্চয়ই তারা বুঝতে পারছেন এবং এর ভেতর থেকে তারা শিক্ষা গ্রহণ করবেন। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে সেই ভুলটাকে ক্ষমা করা যায়। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা বলেছেন। স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আসলে ইলেকটেড স্থানীয় সরকার চাই, কিন্তু কতগুলো প্রেক্ষাপট আছে
যখন আপনি চাইলেও সেটি করতে পারবেন না। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন তারিখ নির্ধারণের সময় বলা হয়েছিল যে এরপরে রোজা, তারপরে ঈদ, বর্ষাকাল, এই সব কারণে আমরা জাতীয় নির্বাচন করতে পারবো না, সে কারণে রোজার আগে আমাদেরকে করতে হবে। তাহলে জাতীয় নির্বাচন যদি করতে না পারেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগটা নেই, কারণ এই বিষয়গুলো তো বিবেচনায় থাকতে হবে। তাহলে স্থানীয় সরকারটা কিভাবে চলবে? দুটো মাধ্যম, একটা হচ্ছে আপনি আমলাদেরকে দিয়ে চালাতে পারেন, আর একটা হচ্ছে নির্দলীয় লোকজনকে বসিয়ে চালাতে পারেন। আমরা জনাব এজাজ সাহেব তো নির্দলীয় মানুষ ছিলেন, তাকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়ে সিটি কর্পোরেশন চালিয়েছিল, খুব সত্য কথা বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন, কিন্তু দুঃখজনক হচ্ছে তিনি এখন দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন। সুতরাং এই জায়গাটায় নির্দলীয় নিরপেক্ষ লোক বসালে কি হতে পারে? গত সরকারের যে সমস্ত উপদেষ্টা সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি পড়েছে, তার একজন হচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সুতরাং নিরপেক্ষ গণ অভ্যুত্থানের কমান্ডার, তাদেরকে দায়িত্ব দিলে কি পরিণতি হয়, এটি খুব সুখকর না। বিএনপি যাদেরকে দায়িত্ব দিয়েছে, যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, নিশ্চয়ই জামাত থেকে এনসিপির কাউকে এনে সে এখানে দায়িত্ব দেবে না। আমলারা পাবলিকের সাথে তাদের সংযোগ কম, সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত অফিসে থাকেন, এরপরে জনগণের সাথে তার কোনো সংযোগ থাকে না। কিন্তু একজন পলিটিক্যাল লিডার, তার অনেক রকমের সীমাবদ্ধতা থাকলেও। আচ্ছা, তাহলে এখন আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল লিডারকে দেওয়াটা তাহলে একদিকে ভালো হয়েছে, তাহলে কাউন্সিলরদের কি হবে? জনগণ কিন্তু মেয়রের কাছে যায় না, জনগণ যায় কাউন্সিলরদের কাছে। কাউন্সিলর পদগুলোতে কি বিএনপির থানা কমিটির সভাপতি সেক্রেটারি এখানে বসানো হবে? এই জায়গাটায় যতটা নিরপেক্ষতা অবলম্বন করা যায়, জনবান্ধব লোকজনকে নিয়ে আসা যায়, কারণ ব্যাপারটা একটা বাস্তবতা। এই মুহূর্তে আপনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারছেন না, যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট। করতে না পারার কি আছে? করতে না পারার কি আছে আপনার মনে? ঢাকা শহরে নির্বাচন করলে সমস্যাটা কি? আপনি যেটা বললেন যে বৃষ্টি বাদল অমুক তমুক, এই বৃষ্টি বাদল তো গ্রামাঞ্চলের জন্য প্রযোজ্য, ঢাকা শহরের সমস্যাটা আপনি এখন শুধুমাত্র আপনি কি ঢাকা সিটি কর্পোরেশন করতে চান, নাকি বরিশাল সিটি কর্পোরেশনও করতে চান? না, বরিশাল আলোচনা হচ্ছে না। অনেক 6টার মধ্যে কোনো বরিশাল নাই, 6টার মধ্যে ঢাকা আমাদের বাইরের খুলনা আছে, অথবা আপনার সিলেট আছে। সমস্যা কোথায়? ইলেকশনে আপনি যে প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনটা রোজার আগে শেষ করলেন, এই প্রেক্ষাপট তো বদল হয়নি। আমি ওই আসপেক্ট থেকে বলছি, প্রেক্ষাপটটা বদল হয়। ওই প্রেক্ষাপটটা এখন আর এক্সিস্ট করে না বাংলাদেশে। করে না এই কারণে আগে যেমন ছিল যে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট ছিল না, ডুবে যেত, বন্যা হতো। তো এই জায়গায় সিটি কর্পোরেশনের কিন্তু বন্যা নাই, ইলেকশন করা যাবে না কেন? আর দ্বিতীয় কথা হলো, আমি একটা কথা বলি, সিটি কর্পোরেশনটা অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে বন্ধ করে দিল, যে এগুলো আওয়ামী লীগের লোকজন আসছে, সেটা তো যারা নাকি নৌকা প্রতীক দিয়ে করছে সেগুলি বলতে পারে। কিন্তু কাউন্সিলর এরা তো নৌকা প্রতীক দিয়ে করে না, তারা তো কোনো প্রতীক ছাড়া। কাউন্সিলর ইলেকশন হচ্ছে নির্দলীয়। আমি তো মনে করি যত কাউন্সিলর ছিল তাদেরকে বরং ব্যাক করানো দরকার আপাতত কাজ চালানোর জন্য, ইলেকশন না হওয়া পর্যন্ত। এই কাজটা ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে করতে পারে। মানুষের যেহেতু ভোগান্তি হচ্ছে, নির্বাচনটা যেহেতু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করে, আপনি যে প্রেক্ষাপটটা বলেছেন, বিএনপি দলীয় লোকজনকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিচ্ছে, তার মানে যে বিএনপি দণ্ডনীয় অপরাধ করছে, এই যে কনসেপ্টটা, আমি তার বিপক্ষে, তার বিরুদ্ধে। কারণ যেহেতু সরকার বিএনপির, তার লোকজনগুলো তো সে বসাবেই। কিন্তু একই সাথে এটাও বলি যে আপনি অনন্তকাল অপেক্ষা করা যাবে না নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে। আপনি যেটি বলছেন, রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা 4 মাসের মধ্যে নির্বাচনটা শেষ করব, আমরা 3 মাস পরে নির্বাচনটা শেষ করব। এখানে কিন্তু একটা নৈতিক বিষয় আছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ঢাকা উত্তরের যাকে প্রশাসক নিয়োগ করা হলো, ওই ভদ্রলোক তো উত্তরের অন্তর্ভুক্ত একটা নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়ে হেরে গেছে।
ঠিক আছে? তার মানে ওই একটা অঞ্চলের লোকই ওই অঞ্চলের জন্য বিএনপি হাইকমান্ড তাকে যোগ্য মনে করেছিল, কিন্তু জনগণ মনে করেনি। জনগণ তাকে ভোট কম দিয়ে হারিয়ে দিয়েছে। সেই লোককে আপনি ওই এলাকা সহ আরো কয়েকটা নির্বাচনী এলাকার মেয়র বানাই দিলেন। তো এটা তো জনগণ তো এটা তো জনগণের প্রত্যাশার সঙ্গে মিলল না। শুধুমাত্র তাই না, আপনি জনগণের জনমতটাকে ওন করছেন না, রেসপেক্ট করছেন না, এই বার্তাটাও যায়। আবার Right. রাজনৈতিক সরকার কখনো কখনো রাজনৈতিক সরকার কখনো কখনো তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা দলের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন জায়গায় নেতাদেরকে রিহ্যাবিলেট করে, আমি শব্দটা ব্যবহার করছি। আপনি খুলনাতে নজরুল ইসলাম মঞ্জু খুলনার মানুষের কাছে খুবই সজ্জন হিসাবে পরিচিত। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন, তার প্রতিপক্ষ কষ্ট পেয়েছে নজরুল ইসলাম মঞ্জুর পরাজয়। নজরুল ইসলাম মঞ্জুকে দায়িত্বটা যা দেয়া হয়েছে, আমার ধারণা এর ভেতর থেকে পাবলিক অনেক বেশি সাপোর্টটা তার কাছ থেকে পাবে। ব্যক্তি টু ব্যক্তি কিন্তু ভ্যারি করে, তার যে ইমেজ এবং জনগণের সাথে তার যে সংযোগ, তিনি অনির্বাচিত হলেও যতটুকু সময় দায়িত্ব পালন করবেন তুলনামূলকভাবে মানুষকে তিনি কাছে যেতে পারবেন। আপনি অনির্বাচিত এই যে সিটি কর্পোরেশন, এটি অনন্তকাল রাখা যাবে না, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করতে হবে। তবে ওই যে পয়েন্টটা নিয়ে সমালোচনা হচ্ছে যে আপনাদের লোকজনকে বসিয়েছেন, সুযোগ পাওয়া মাত্রই শফিকুল ইসলাম তার ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কিন্তু বসিয়েছিল, তখন এই জামাত এবং এনসিপি তার কিন্তু প্রতিবাদ করে। জনাব শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মঞ্জুর। যেই প্রশ্নটি শুরুতে একটু করতে চাই, যে আমরা দেখলাম যে 9 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো, কোথাও কোথাও রদ বদল করা হচ্ছে, পুলিশের আইজি চেঞ্জ করা হলো, স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রী পরিষদ সচিব করা হলো নসিবুল গনি সাহেবকে। আমরা জানি যে প্রশাসনে বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে জামাত। এই 18 মাসে তারা তাদের পছন্দ মতন আমলাদের নিয়োগ দিয়েছে, সচিবদের নিয়োগ দিয়েছে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, রদবদল করেছে। আপনার কি মনে হয় যে এই রাহু থেকে সহজেই বিএনপি মুক্ত হতে পারবে? সরকার গঠনের পরে যে পরিবর্তনগুলো হবে বা হচ্ছে, এটা তো খুব স্বাভাবিক, কেন এই পরিবর্তনগুলো হওয়াটাই স্বাভাবিক ভাবে দেখতে হবে। এর কারণটা হচ্ছে যে প্রথমত আসি আমরা চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টা। চুক্তিভিত্তিক নিয়োগ তো এক ধরনের চাকরি, যেটা চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে যারা নিয়মিত সরকারি চাকরি করেন, সেটা যে সেক্টরই হোক, প্রশাসন বলেন, পুলিশ বলেন বা অন্য কোনো সেক্টরও যদি হয়, সেখানে কিন্তু এর প্রচন্ড বিরোধিতা আছে। কারণ চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ করা হলে, যখন চুক্তিভিত্তিক নিয়োগ হয়, তখন 5টা পর্যায়ে আপনার পদোন্নতি বঞ্চিত হয়ে যায় মানুষ, বা তাদের পদোন্নতিটা দেওয়া যায় না, পদগুলো খালি হয় না। সেই কারণে কিন্তু এক সরকারের সময় যারা চুক্তিভিত্তিক নিয়োগ থাকেন, পরবর্তী সরকারের সময় তাদের চুক্তিভিত্তিক নিয়োগে থাকার কন্টিনিউ করার খুব একটা কারণ নেই। এবং যেটা নানান দেশে হয়ে থাকে যে আপনি ওই সরকারের আমলে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যখন নতুন সরকার আসবে আপনি ইচ্ছা করলে তার আগেই পদত্যাগ করে চলে যেতে পারেন, সেটা সবার জন্য সম্মানজনক হয়। বাট আমাদের দেশে তো আমরা এটা করি না, কেউ করেন না আর কি। চুক্তিভিত্তিক নিয়োগের কাউকে আমি দু একটা উদাহরণ ছাড়া কাউকে আমি দেখিনি যে তারা নিজের থেকে সরে গেছেন। স্বাভাবিকভাবে আপনি যখন সরকার পরিবর্তন হবে, সেই সরকার আপনাকে রাখবে কিনা বা আপনি থাকার জন্য তদবির করবেন কিনা, এগুলো নানান ব্যাপার থাকে। সুতরাং যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল হচ্ছে বা যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, যারা ডক্টর ইউনূসের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন, স্বাভাবিকভাবে তারা নিজের থেকে সরে যাওয়াটা তাদের জন্য খুবই সম্মানজনক হবে, এবং সরকার কিন্তু এগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলবেন। এটাকে আমি একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছি এখন। শুধু চুক্তিভিত্তিক নিয়োগ নয়, নানান ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন সংস্থা পরিচালক রদবদল করা হচ্ছে, সচিবদের রদবদল করা হচ্ছে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যেভাবে সাজিয়ে গেছে এই 18 মাসে, তাদের অনুগত ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজিয়েছে, সেই জায়গা থেকে কি বিএনপি খুব সহজেই নিজেকে ইয়ে করতে পারবে কিনা, একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারবে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে যারা প্রজাতন্ত্রে চাকরি করেন, এখন প্রজাতন্ত্রে সবাই চাকরি তো করেন, সবাই তো প্রজাতন্ত্রের কর্মচারী। এখন কেউ কেউ না তাদের নিজেদেরকে তো প্রজাতন্ত্রের কর্মচারী মনে করেন না, কেউ কেউ হয়তো দল
করেন, দলবাজ কর্মকর্তা আছে বা দলের আদর্শের প্রতি অনুগত কর্মকর্তা আছেন, বাট এটার সংখ্যা কিন্তু খুব কম। ওইভাবে যদি দেখেন তাহলে ওই ছাত্র রাজনীতির মতো বা দেশের রাজনীতির মতো 2-3-5% মানুষ এই ধরনের একেবারে সরাসরি রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত বা রাজনৈতিক নেতাদের সাথে যাদের ধরম মরম আছে এরকমটা আছে। আইজিপি পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন সাহেব, তিনি আওয়ামী লীগের সময় স্যাক্ট হলেন। তিনি একসময় ছাত্র দল করতেন এই অভিযোগে, সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি জয়েন করেছিলেন। পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতায় এলো, তাকে আবার পদায়ন করা হলো। বিভিন্ন জায়গায় তিনি পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। আবার আওয়ামী লীগ এসে তাকে স্যাক করলো, তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পরে স্থায়ীভাবে বরখাস্ত করলো। সেই ব্যক্তিকে আবার বিএনপি এসে আইজিপি পদে নিয়োগ দিল। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে আমি সেই বিশ্লেষণ যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক ভাবেই এই শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে, আবার পছন্দ না হলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আরেক দল যখন ক্ষমতা আসছে। এই ট্র্যাডিশন যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মুক্তি কোথায়? প্রথমত এই ট্রেডিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি যদি একটা ব্যক্তির কথা আলোচনা বা কিছু মানুষের কথা যদি চিন্তা করেন যাদেরকে একটা সময়ে অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে অন্যায়ভাবে যাদেরকে বের করে দেওয়া হলো, নিশ্চয়ই আপনার যদি স্পেসিফিক কারণ থাকে, স্পেসিফিক আপনি কোনো অভিযোগ প্রমাণ করতে পারতেন, কোনো দুর্নীতির অভিযোগ কিংবা ওনার অসদাচরণের অভিযোগ, অথবা আপনি তাকে অদক্ষতার অভিযোগ, মানে কিছু যদি আপনি জেনুইন কোনো কারণ ছাড়া যদি কাউকে এরকম বের করে দেন, স্বাভাবিকভাবে তার কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সুতরাং এটাকে আমি যদি তিনি আবেদন করে থাকেন বা তার প্রতি একটা ন্যায় বিচার করা দরকার মনে করে থাকলে এই ন্যায় বিচারটা হতে পারে। এখন ওইসব ব্যক্তিকে নিয়ে আপনি ডিপ অ্যানালাইসিস করতে পারি আমরা, একেবারে ভেতরে ঢুকতে পারে সাংবাদিকরা, যে তার পুরা জীবনটা, পুরা চাকরি জীবনটা, পুরা রাজনৈতিক যখন ছাত্র দল করেছে অথবা ছাত্রলীগ করেছে অথবা শিবির করেছে, এরকম বিশ্ববিদ্যালয়ে নানান কারণে নানান ছাত্র সংগঠনের সাথে অনেকের একটা গুরু যোগাযোগ হয় অথবা হালকা যোগাযোগ থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে সংস্কৃতি, যে গণরুম সংস্কৃতি ছিল, যে চাপ ছিল, সেখানে কিন্তু অনেক ভালো ছাত্রকেও এইসবে ইনভলভ হতে হয়। তা আপনি যখন সরকার পরিবর্তন হবে, আপনি তখন ওই যে তখন কি কর্মী ছিল সেটার ভিত্তিতে বিবেচনা করে তার প্রতি যদি অন্যায় করেন, সেটা তো একটা ন্যায় বিচার পেতেই হবে। এবং এই ন্যায় বিচারের জিনিসটা প্রসঙ্গ তো আছেই। আমি আপনার সাথে একদম একমত যে এই কারণে কাউকে বের করে দেওয়া বা কাউকে গ্রহণ করা, এইটার রীতিটাকে পরিবর্তন করতে হবে। আমি বুঝতে পারি যে যখন আমি ওএসডি হই অথবা আমি 12 বছর ওএসডি থাকি, তখন আমি নিশ্চয়ই বুঝি যে আমার কি ধরনের ট্রমা হয় আমার ফ্যামিলির উপরে, আমার বাচ্চাদের উপরে, আমার বন্ধু বান্ধবের উপরে এবং আমার নিজের উপরে কি ধরনের ট্রমা হয়। আমাদেরকে যারা আমরা প্রজাতন্ত্রের চাকরি করতে চাই বা করছি অন্যান্য কারণ ছাড়া, অন্যান্য কোনো অন্যায় দুর্নীতি বা অদক্ষতা বা অসদাচরণ এসব না করে যারা চাকরি করছি, তাদের উপরে যখন অন্যায়টা করা হয় তখন কিন্তু এই জিনিসগুলো অনেক বড় করে দেখতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এখান থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। আমি চাইবো যে বর্তমান সরকার, যারা সরকার গঠন করেছেন, তারা এই কারণে কাউকে চাকরিচ্যুত করবেন না। তাদের কাছে ক্ষমতা আছে, 25 বছর হলে আপনি বাড়ি পাঠিয়ে দিতে পারেন, কিন্তু করবেন না। এটা তো একটি বিষয়, ন্যায় অন্যায় প্রশ্নে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যে কথাগুলো বললেন, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বা কর্মকর্তা হিসেবে আপনারা যারা কাজ করছেন, যাদেরকে এইভাবে দলীয় বিবেচনায় বা সামান্য অজুহাতে এইভাবে অব্যাহতি দেওয়া হচ্ছে চাকরি থেকে বা সাময়িক বরখাস্ত করা হচ্ছে, যেভাবেই হোক না কেন, আপনারা তো কাজ করতে পারেননি, অথবা এখন যারা রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, যদি রাজনৈতিক সরকারগুলো এই ধরনের বিভিন্ন চাপের মুখে রাখে, তাহলে কাজ করবেন কিভাবে নিশ্চিন্তে? স্বাধীনভাবে তো কাজ করার কোনো পরিস্থিতি থাকে না, এবং যার কারণে তো রাষ্ট্র নানানভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অবশ্যই কাজ করতে না দিলে আপনি তাকে বেতন দিচ্ছেন, বেতন ভাতা দিচ্ছেন, নানান সুযোগ সুবিধা দিচ্ছেন, তো তাকে জনগণের ট্যাক্সের টাকায় তো আপনি দিচ্ছেন, তো সুতরাং তার কাছে তো সেই সার্ভিসটা পেতে হবে। রাজনৈতিক বিবেচনায় এসব করা হলে জনগণ সার্ভিস থেকে বঞ্চিত হয়, রাষ্ট্র বঞ্চিত হয়, শেষ পর্যন্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য যেটা একদম বটম লাইন যেটা হওয়া উচিত, আপনি রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায় কারো প্রতি কোনো অন্যায় করবেন না। যদি এটা না করেন তাহলে ওই যে ভবিষ্যতে আপনি যেটা বললেন, তাহলে ভবিষ্যতে আর কাউকে ফিরিয়ে আনার দরকার হবে না। আগামী 5 বছর বা আগামী 3 বছর যতদিন সরকার আছে, যতদিন এই কাজটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, যে আপনি কাউকে অন্যায়ভাবে বের করে দিবেন না রাজনৈতিক বিবেচনায়, তাহলে কিন্তু আর ফিরিয়ে আনার প্রশ্ন আসবে না। আপনি যেটা করবেন, আপনি আইনের শাসন করেন, আপনি সে যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয় আপনি বিচার করেন, অদক্ষতার জন্য বিচার করেন। আমাদের কন্ডাক্ট রুল আছে, তো কন্ডাক্ট রুলস আছে, আপিল রুলস আছে,
আমাদের ডিসিপ্লিন অ্যাপিল রুলস এবং সরকারি কর্মচারী আইনও তো আছে। সুতরাং আপনি ওইসব আইনের প্রয়োগ করে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করেন, আমার মনে হয় না ভবিষ্যতে কাউকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনার দরকার নেই, এবং কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে হবে না তখন কিন্তু আমরা কম্পেনসেট আবার করার জন্য। একটি বিস্ময়কর একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপিত হতে দেখলাম। রাজশাহী রেঞ্জের ডিআইজি তিনি একটি লিখিত নির্দেশনা দিয়েছেন তার অধীনে যে 8 জেলার পুলিশ সুপার রয়েছেন তাদেরকে, যে ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা জামিন পেলে তাদেরকে আবার শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এই অভিজ্ঞতা আমাদের আছে, আপনিও কারাগারে ছিলেন, আমিও কারাগারে ছিলাম প্রায় 3-4 মাস করে। এবং সেখানে পিডাব্লিউ বলে একটি কথা ছিল যে পেন্ডিং ওয়ারেন্টে মানুষ জামিন হচ্ছে আর পেন্ডিং ওয়ারেন্টে আবার এক এক করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কিন্তু এখন ফরমালি যে নির্দেশনাটি দেওয়া হলো, এটি মানে আপনার কি মনে হয় এটি তার ব্যক্তিগত উৎসাহের জায়গা থেকে এটি করেছেন, বিশেষ কোনো গুপ্ত সংগঠনের প্রতিনিধি হিসেবে বিএনপি কে বিপদে ফেলার জন্য, নাকি এটি বিএনপি সরকারের শীর্ষ মহল থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে? প্রথমত এরকম নির্দেশ আগে জারি করা হয়েছে কিনা তার কোনো প্রমাণক আমাদের কাছে নেই। সুতরাং আমি যখন প্রথম এই নির্দেশটা আজকে সকালে যখন ব্রেক হলো, ফেসবুকে বা মিডিয়াতে যখন দেখলাম, সামাজিক মাধ্যমে যখন প্রচার হলো, তখন কিন্তু আমি এটা বিশ্বাস করিনি। আমি মনে করছি এটা একটা এআই দ্বারা যে সৃষ্টি করা একটা অর্ডার, যে অর্ডারটা দিয়ে কাউকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বা একটা ফান করা হচ্ছে। এটার কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন নেই বলে আমি মনে করি। এখন উনি আরো ভালো বলতে পারেন উনি কি প্রয়োজনীয়তা ফিল করেছেন, এবং একটা রাজশাহী ডিআইজি রেঞ্জের ডিআইজি কেন এটা করবেন, করলে তো সব রেঞ্জের ডিআইজি একসাথেই করতে পারতেন, অথবা আমাদের আইজিপি অফিস থেকে কোন একটা নির্দেশনা জারি হতে পারতো। এরকম নির্দেশনা আইজিপি অফিস থেকে জারি হতে পারতে পারে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে। বাট নির্দেশনার যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু মানে যেখান থেকে জারি হোক সেই বিষয়টা নিয়ে সবসময় প্রশ্ন উঠবে, কারণ আপনি এরকম একটা নির্দেশনা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমাদের ফৌজদারি কার্যবিধির 351 ধারায় তো পরিষ্কার বলা আছে যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে একজন যদি জেলখানায় থাকে, তো তাকে আরেকটা মামলায় যদি আপনি খুঁজেন, মানে একজনের বিরুদ্ধে 4-5টা মামলা থাকতে পারে এবং ওই মামলা হয়তো তিনি গ্রেপ্তার হননি, তখন আপনি 351 ধারা অনুসরণ করে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে তো এইটা বা জাজের কাছে তো এটা পেশ করতে পারেন যে আমরা তাকে এই মামলায় আমরা গ্রেপ্তার করতে চাই বা গ্রেপ্তার দেখানো যেতে পারে। তখন কিন্তু নিয়ম আছে যে তাকে হাজির করতে হবে, এবং এটা 2025 সালে একটা অর্ডিন্যান্স করা হয়েছে 167 ক। তো আপনি 167 বলা হচ্ছে যে আপনি এইরকম যখন আইও বা পুলিশ অফিসার যখন এটা চাবে, তখন ম্যাজিস্ট্রেট বা যিনি জাজ থাকবেন, যিনি বিচারক, তিনি তাকে আদালতে হাজির করতে বলবেন, এবং তিনি উভয় পক্ষকে ভালো মতো শুনবেন, রেকর্ড করবেন, এবং উনার বিবেচনায় যদি মনে হয় যে এটা খুবই যৌক্তিক, মানে বিচারিক বিবেচনা যদি মনে হয় যৌক্তিক, তখন উনি এই শোন অ্যারেস্টের বিষয়টা ডিল করতে পারবেন। তো এখন আমাদের কাছে তো দুটাই আছে, পুলিশের তো এই 351 ধারার সুবিধা নিয়ে তারা এটা করতে পারেন, এবং এই 351 ধারা নিয়ে তো আপনি একটু আগে যেমন বললেন, এটা তো অনেক হচ্ছে, মানে এই ধারার অপব্যবহার অনেক হয়েছে। আপনি একজন জামিন পাচ্ছে, একজন সর্বোচ্চ আদালত থেকে জামিন পাচ্ছে, জেল গেটে আপনি আরেকটা মামলা দিয়ে তাকে দিলেন, এবং যে মামলার আসলে কোনো ভিত্তি নেই এমন মামলাও থাকে, আবার ভিত্তি আছে এমন মামলাও থাকে, এবং সেখানে ওই যে ফ্যাসিস্ট কথাটা যদি থাকে, আইনের সাথে তো ফ্যাসিস্টের কোনো সম্পর্ক নাই। ওই 351 ধারায় ফ্যাসিস্ট বলে কোনো শব্দ নাই, কিন্তু 351 ধারা যেটা আছে যে তাকে যদি অন্য মামলায় খোঁজা হয় বা অন্য মামলায় তার নামে ওয়ারেন্ট থাকে, ওই মামলায় যদি যথেষ্ট কারণ থাকে যে তাকে অ্যারেস্ট দেখাতে হবে, শোন অ্যারেস্ট দেখাতে হবে, তখনই তাকে দেখানোর আবেদন করা যেতে পারে, এবং সেই আবেদন এই যে 167 যে অর্ডিন্যান্স আছে সেই অনুযায়ী বিচারক ভালোভাবে দেখে তারপর সিদ্ধান্ত দেবেন। তার কাছে যখন জানতে চাওয়া হলো গণমাধ্যমের পক্ষ থেকে যে এই ধরনের নির্দেশনা দেওয়ার অর্থ কি, কেন আপনি এই নির্দেশনাটা দিয়েছেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি বলছেন যে রাজশাহী অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যেমন জঙ্গি সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের শক্ত প্রমাণ সাপেক্ষে আবার গ্রেপ্তার করতে বলা হচ্ছে। তো জঙ্গি সংগঠন বুঝলাম, আওয়ামী লীগ তো আর জঙ্গি সংগঠন না, ওইখানে স্পষ্ট ফ্যাসিস্ট লেখা ছিল, উনি এখন ভুল পাল্টাচ্ছেন। তাহলে আমরা কি ধরে নেব যে এখানে কি তিনি ব্যক্তিগত অতি উৎসাহের জায়গা থেকে করেছেন, বিশেষ কোনো রাজনৈতিক শক্তির পারপাস সার্ভ করার জন্য বিএনপি সরকারকে বিপদে ফেলতে, নাকি মানে আসলে কি এর মোটিভ, মানে ইয়েটা কি, না, এই উদ্দেশ্যটা বিষয়টা কি? কোনো কনক্লুসিভ রিমার্ক এখন করা যাবে না, তাহলে তো সরকারকে এটা তদন্ত করে দেখতে হবে। সরকারের তো নানান সংস্থা আছে, তারা এটা নিশ্চয়ই তদন্ত করে দেখা উচিত যে এই তাদেরকে বিব্রত করার জন্য এটা হচ্ছে কিনা। বাট এই যে এই ধরনের চিঠি কিন্তু বিব্রতকর,
এবং অলরেডি বিব্রত হয়েছে অনেকেই, তাই না? এবং উনি নিজেও বিব্রত হচ্ছেন বলে উনি তার পজিশন হয়তো চেঞ্জ করার চেষ্টা করছেন। সুতরাং আপনি একজন সরকারি কর্মকর্তা বা যে প্রজাতন্ত্রের কর্মচারী, উনি যে কাজটা করবেন তাকে আইনটা ভালো মতো পড়তে হবে, আইনটা অনুসরণ করতে হবে। তিনি এমন কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, এবং তার তো এমন কাজ করা উচিত না যিনি অন্য কোনো কারো পক্ষ হয়ে এই কাজটা করবেন, ষড়যন্ত্র করবেন, সেটা তো অপরাধ হবে। সরকারকে বিব্রত করা অপরাধ হবে, অন্য কারো পক্ষ হয়ে এই কাজটা করাও অপরাধ হবে। সুতরাং এটাকে সরকার দেখবেন নিশ্চয়ই, সরকারের তো বিভিন্ন জামিন এজেন্সি আছে, তারা খবর নেবেন। জামিন বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। এর মধ্যে আমরা দেখলাম যে বরিশালে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে বিএনপি পন্থী আইনজীবীদের যেই এক ধরনের সন্ত্রাস সৃষ্টি এবং বিচারককে একেবারে, উনি আরেকটি মামলার জামিন শুনানি করছিলেন, সেখানে গিয়ে থ্রেট করা, আঙুল উঁচিয়ে কথা বলছেন কেউ কেউ, আওয়ামী লীগের কোনো কোনো নেতা কর্মীর ওইখানে জামিন মঞ্জুর করা হয়েছে এটির প্রতিবাদে। আবার এক ধরনের মব, যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 5 আগস্ট পর যেই মামলাগুলো হয়েছে একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী এইগুলো করেছে, এগুলো পুনর্বিবেচনা করা হবে। তাহলে আবার জামিন দেওয়ার ক্ষেত্রে কেন বিএনপির একটি অংশ, আইনজীবীদের একটি অংশ এই ধরনের মব ক্রিয়েট করছে? এইগুলো এখানেও কি কোনো গুপ্ত সংগঠন কাজ করছে? না, আপনি আদালতে বলেন বা যেখানে বলেন, আপনি যদি কোনো কেউ বেআইনি ভাবে কোনো মব করে, এবং এই চাপ তো দেওয়াই যাবে না, এটা তো বিচারকের স্বাধীনতা, উনি কাকে জামিন দিবেন কাকে দেবেন না। এবং আপনার তো জামিনের বিরুদ্ধে আপিল করারও সুযোগ আছে, আপনার তার হায়ার কোর্টে যে আপিল করতে পারে। সুতরাং যেখানে প্রসেসটা ঠিক করা আছে, আপনি 17 মাসের যা ঘটেছে, এখন এই 17 মাসের নতুন রিপিটিশন তো মানুষ দেখতে চায় না, নিশ্চয়ই সরকারও দেখতে চায় না। এবং সরকারের যে যে ঘোষণা, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বা আইনমন্ত্রী বলেছেন, বা বিচারের যে প্রক্রিয়া শুরু হওয়া দরকার, যেটা আগে ঠিক মতো ছিল না, একটা দমবন্ধ অবস্থা ছিল, এবং বিচারকরা নিজেরাও ভয় পেতেন যে তারা সুবিচার করতে পারবেন কিনা, এরকম পরিস্থিতি আমরা দেখেছি এবং আমরা নিজেরাই ফেস করেছি। সুতরাং এই পর্যায়ে আবার নতুন করে এই পরিস্থিতি সৃষ্টি হওয়া খুবই ন্যাক্কারজনক হবে, এবং এটা হওয়া উচিত হবে না। এবং যারা এটা করছেন তাদেরকে বিবেচনা করতে হবে যে তারা এটা কিন্তু তাদের দলকে সহায়তা করছেন না, বরঞ্চ দলকে একটা বিপদের মুখে ফেলছেন। কেন, নিজের দল সরকারে আছে, এবং আপনি যদি তখন আদালতে এইসব করেন, সেটাকে তো মব হিসেবেই বিবেচনা করা হবে, এবং এই মবটা একজন আইনজীবী হিসেবে আপনি করতে পারেন না, এবং করা উচিত হবে না। যেটা হয়েছে হয়েছে, সেটারও তো বিচার হওয়ার কথা। তো বিচার হয় হোক, আর বিচার না হলে তাহলে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা চালু থাকবে। সুতরাং ওইসব মবের কিছু বিচার শুরু হলে হয়তো এই মব গুলো আর হবে না। আমার শেষ একটি প্রশ্ন, যেটি উত্তর নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শেষ করবো, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিতে বলেছেন। এটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে। 7 মার্চ, 26 মার্চ এবং 17 মার্চ। আহ, এবং তিনি আশা করছেন যে বিএনপি তার আগেই আহ, রাজনৈতিক কার্যক্রম বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে নির্বাহী আদেশে ডক্টর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের উপরে, সেটি প্রত্যাহার করে নেবে, না হলে তারা এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এই ধরনের বক্তব্য এসেছে তার কাছ থেকে, এটা ভারতীয় কোনো কোনো গণমাধ্যম বলছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, মানে অদূর ভবিষ্যতে তারা কি সংগঠিত হয়ে নামতে পারবে যদি কিনা এ ধরনের নির্বাহী আদেশ প্রত্যাহার না করা হয়? না, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, এবং তারা রাজনৈতিক যে কর্মসূচি নেবে, সেই কর্মসূচিতে নিশ্চয়ই তাদের সেই সক্ষমতা বা সামর্থ্য আছে, সেই কর্মসূচিতে তাদের মানুষজন তারা যেতে পারবেন। কিন্তু এখানে বড় বাধা হচ্ছে যে তাদের নিষেধাজ্ঞা আছে কার্যক্রমে। যতদিন পর্যন্ত কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, তখন কিন্তু আমাদের যে পুলিশ বাহিনী আছে বা প্রশাসন আছে, যে তারা তো চেষ্টা করবেন যে কার্যক্রম নিষিদ্ধ একটা রাজনৈতিক দল যাতে খোলাখুলি ভাবে কোনো মিছিল মিটিং করতে না পারে। সুতরাং এখানে একটা নেগোসিয়েশনের বিষয় আছে। সেই নেগোসিয়েশনটা আওয়ামী লীগের পক্ষ থেকে যে নতুন নির্বাচিত সরকার, তাদের সাথে করতে হবে। এবং তারা তাদের কথাবার্তা এরকম মনে হয় একটু আগের তুলনায় অনেকটা নমনীয় ভাব। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদেরকে কি পুলিশ দিয়ে কতদিন আমরা আটকা রাখবো। সুতরাং এই যে একটা অর্ডার, একটা এক্সিকিউটিভ অর্ডার যেটা জারি করা হয়েছে, সেই এক্সিকিউটিভ অর্ডার তো যে কোনো দিন যে কোনো সময় সরকার বাতিল করে দিতে পারে। তো সরকার এটা যদি বিবেচনা করে, তাহলে আওয়ামী লীগের জন্য তাদের যে রাজনীতি করা, সেটা তারা করতেই পারেন। এবং এই বিষয়ে তো অনেক আলোচনা হয়েছে গত 17 মাস। বারবার বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করা, এটা ভালো ফল বয়ে আনে না, বরঞ্চ জনগণের রায়ের ভিত্তিতে ওইসব দলকে
ওই দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে আপনার প্রোগ্রাম দিয়ে, আপনার আদর্শ দিয়ে, আপনার রাজনৈতিক কর্মসূচি দিয়ে, আপনার রাজনৈতিক লক্ষ্য দিয়ে রাজনীতিকে মোকাবেলা করা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো পথ, এটাই গণতন্ত্রের পথ। আপনার কি মনে হয় যে নেগোসিয়েশনের কথা যেটি বলছেন সেটি খুব সহসায় সম্ভব আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, যেটা আমরা গত 2-1 মাস ধরে শুনে আসছি, এটি সহসায় সম্ভব নাকি এর মধ্যে আরো কোনো খেলা চলবে? খেলা তো, রাজনীতি একটা খেলা, এবং খেলা তো চলবেই। এখন এই খেলায় কে কখন কোন প্লেয়ার কিভাবে গুটি চালাচালি করবে, এটার জন্য এটা তো আমাদেরকে দেখতে হবে। তো সহসাই সম্ভব কিনা এরকম মন্তব্য করা আমার জন্য খুব কঠিন, বাট একটু কিছুটা নমনীয়তা আছে এরকম আমার মনে হয়। মানে যেহেতু আমি রাজনৈতিক বিশ্লেষণ করছি, যে বিগত সরকার, ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যাটিটিউড এবং তখন তাদের উপদেষ্টাদের যে কথাবার্তা ছিল, আর এখনকার যে মন্ত্রী মহোদয়দের যে অ্যাটিটিউড, তার মধ্যে বেশ ফারাক আছে। তারা এই বিষয়গুলোকে অনেকটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখতে চান, বা গণতন্ত্র কিভাবে লালন করা যায় সেই পদ্ধতিতে হয়তো তারা দেখতে চান। তাতে এটা বলেছেন যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, যে কথাটা আমি আপনি অনেকেই সবসময় বলে আসছি, যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, মন্ত্রী বা যে পর্যায়ের মানুষ হোক, যারা অপরাধ করেছেন, যাদের বিচার হওয়া প্রয়োজন, আমরা তাদের বিচার চলতে থাকুক, বিচার করেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন। কিন্তু তার বাইরে তো 30%, 25%, এই পার্সেন্টেজ নিয়ে অনেক সময় বিতর্ক আছে, কেউ 35%, কেউ দাবি করেন 40%, যেটাই হোক, একটা অনেক মানুষ কিন্তু এই দলের সমর্থক আছেন, যারা নিরীহ সমর্থক, যারা নিরীহ কর্মী, তাদের সাথে তো অবিচার করার কোনো প্রয়োজন নাই। সুতরাং ওই জায়গাটায় একটা নমনীয়তা আসলে দেশের গণতন্ত্রের জন্য এটা ভালো হবে বলে আমি মনে করি। তো নমনীয়তা না থাকলে তো এটা নিয়ে আবার কি ধরনের পরিবেশ সৃষ্টি হবে, কি ধরনের জটিলতা। শেষ মুহূর্তে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান পদক তুলে দিচ্ছেন, তখন আপনি নিজে জানতে পারলেন যে আপনাকে পদকটি দেয়া হচ্ছে না। এর কারণটি আসলে কি? এর কারণটি আসলে সংশ্লিষ্টরাই বিস্তারিত বলতে পারবেন। আহ আমি যেটুকু জানতে পেরেছি, যে আমাকে পুরস্কার ঘোষণার পর থেকেই আহ কিছু বিএনপি নামধারী কবি, সাংবাদিক, লেখক, তারা আমাকে কেন পুরস্কার দেয়া হলো, ভাবটা যে এই যে শুধু বিএনপি দলীয় কবিদেরই পুরস্কার দেওয়া হবে, ভাবটা এরকম। যে তারা লিখলো যে মোহন রায়হান জিয়াউর রহমানের বিরুদ্ধে কবিতা লিখেছে এবং জিয়া রহমানের প্রতি তার এত ঘৃণা, সেই লোককে জিয়াউর রহমানের ছেলে কি করে তার হাত দিয়ে কবিতা পুরস্কার তুলে দেবে। তো রাজনীতিতে তো আসলে চিরস্থায়ী শত্রু মিত্র বলে কিছু নাই। আমি একসময় রাজনীতি করতাম, আমি 20 বছর আগে রাজনীতি ছেড়ে দিয়েছি 2006 সালে। আপনারা জানেন যে আমি একসময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ করতাম, কিন্তু মত পথের পার্থক্য হয় আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি মানুষের জন্য কথা বলি, লিখি। আমি একটি বৈষম্যমুক্ত, শোষণহীন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি। এবং যারা এই মুহূর্তে করলেন যে জিয়াউর রহমানের বিরুদ্ধে আপনি কবিতা লিখেছেন, সেটি কোন কবিতা, যেটা আমরা জানতে পারলাম যে আমি 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 আসছি সেখানে। তো জি, আমি তো কোনো দলীয় কবি না, আমি কোনো দলদাস নই। আমি 41 বছর আগে কর্নেল তাহের, বীরোত্তম কর্নেল তাহের, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, এবং কামালপুর যুদ্ধে উনি একটি পা হারিয়েছিলেন, সে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি কর্নেল তাহেরকে নিয়ে তাহেরের স্বপ্ন নামে একটি কবিতা লিখেছিলাম। তো যারা তারেক রহমান সাহেবকে প্রভাবিত করেছে, তারা ওই পোস্টে সেই কবিতাটিও দিয়েছে এবং বলেছে যে এই কবিতা যে লিখেছে তাকে কি করে তারেক রহমান পুরস্কার দেবে। তো তারেক রহমান আজকে নিজে বাংলা একাডেমি যে বক্তৃতা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। এগুলোকে যারা রাজনীতিকরণ করে তারা সভ্য নয়, সভ্য সমাজে এটা হতে পারে না। কিন্তু উনি সেই কাজটি নিজেই করলেন, যে অন্যদের কথা শুনে
আমাকে পুরস্কার দিতে উনি মানা করলেন। তো তার সাথে তো আমার কোনো ব্যক্তিগত বিরোধ নাই। আমি আজকে যারা এক সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, তারা বিএনপির বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে মুখে ফেনা তুলে ফেলতো। তারা তো আজকে বিএনপিতে যোগ দিয়েছে, বিএনপিতে মন্ত্রী হয়েছে। এই মন্ত্রী সবাইও যারা এরকম বিরোধী দল ছিল, বিএনপির এগেনস্টে ছিল, তারা মন্ত্রী আছে। তা আমি সেই 41 বছর আগে আমি একটা কবিতা লিখেছিলাম। আমার সেই চিন্তা ভাবনা আজকে আছে কিনা, আমি তারেক জিয়ার সাথে কোনো শত্রু কিনা, এটা তো তাকে ভাবা উচিত ছিল। বরং আমরা তারেক জিয়ার সঙ্গে, উনি যখন লন্ডনে ছিলেন, আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ভার্চুয়াল মত বিনিময় করেছিলাম। তখন উনি বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদী উগ্রপন্থীদের কোনো ঠাঁই হবে না। এবং আমরা বলেছিলাম যে আমরা কোনো ক্ষমতার ভাগ চাই না, আমরা কোনো দলের ইশতেহার কায়েম করতে চাই না, আমরা জনগণের ক্ষমতায়ন চাই, আমরা জনগণের ইশতেহার প্রতিষ্ঠা করতে চাই। এবং তার সাথে কিছুদিন আগেও আমাদের একটা মত বিনিময় হয়েছে তার গুলশান অফিসে। সেখানে আমরা বলেছি যে আপনার কাছে আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই, আমরা আমাদের কলমের স্বাধীনতা চাই, আমরা আমাদের লেখার স্বাধীনতা চাই, আমাদের বলার স্বাধীনতা চাই। এবং আমরা, আপনি যদি ক্ষমতায় আসেন, আপনার সমালোচনা করার অধিকার চাই। উনি আমাদেরকে বলেছিলেন যে নিশ্চয়ই সবাইকে বিএনপি করতে হবে কেন, আপনারা বাইরে থেকে আমার ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, আমি যদি ভুল করি আমাকে সমালোচনা করবেন। এবং আমরা তার সাথে একটা কমিটমেন্ট এসেছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যে একটা উগ্র মৌলবাদী শক্তির ধর্ম ব্যবসায়ীর যে উত্থান হয়েছে, সেটাকে আমরা যৌথভাবে রুখে দেব বাংলাদেশে। এবং আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমাদের প্রতিটি নেতা কর্মী, আমরা এই নির্বাচনে আমাদের ব্যক্তিগত মত, পথ, আদর্শ ভুলে যে আমরা এই উগ্র মৌলবাদী শক্তিকে প্রতিরোধ করার জন্য আমরা মাঠে নেমেছিলাম। আমি নিজে আমার এলাকায় গিয়েছি এবং সেখানে আমি 5 দিনে 31টা সভা করেছি। এবং সেখানে এই ধর্ম ব্যবসায়ীদের যে ধর্মের নামে ব্যবসা, তার বিরুদ্ধে বলেছি যে হযরত মুহাম্মদের ইসলাম আর জামাতের ইসলাম এক নয়। এবং আমরা সেখানে একটা বিরাট ব্যাপক আলোড়ন তৈরি করে তারেক জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে আমরা কাজ করে আসছি। এবং আমি জীবনে প্রথম ধানের শীষে ভোট দিয়েছি। তো তারেক জিয়াকে তো আমরা সহযোগিতা করতে চেয়েছি আমাদের আমার প্রশ্ন তাহলে তাহলে কবি মোহন রায়হান, তাহলে এই জাতীয় পদকগুলো বা বিভিন্ন ধরনের পদক, এগুলো কি রাজনৈতিক বিবেচনাতেই দেয়া হয়ে আসছে, নাকি নাকি এই পদক পদক পাওয়ার জন্য কেউ কেউ রাজনৈতিক লেবাস ধারণ করেন যখন যে দল ক্ষমতায় থাকে, অথবা তদবির এক ধরনের বাণিজ্য হয়? কোনটা আসলে এই দুটির? একদম সঠিক বলেছেন আপনি। আমি ইতিপূর্বে 1 মাস আগে আমি একটি পুরস্কার পাওয়া না পাওয়া একটা লেখা লিখেছি। সেখানে আমি লিখেছি যে বাংলাদেশের আপনার 95% পুরস্কার হয় দলীয় বিবেচনায়। যখন যে দল ক্ষমতা আসে, সেই ক্ষমতার দলদাস লেখক কবিদের, পদলেহীদের, চামচা মোসাহেবদের পুরস্কার দেওয়া হয়। আমি এই পুরস্কারের জন্য একটি লোককে ফোন করিনি, একটি লোককে বলিনি, বরং 2-1 জন আমাকে ফোন দিয়েছে যে আপনার একটা পুরস্কার পাওয়া উচিত। আমি বলছি না, আমি এই প্রাতিষ্ঠানিক পুরস্কার আমার দরকার নেই, আমাকে পুরস্কার দেওয়া হবে না, কারণ আমি প্রতিষ্ঠান বিরোধী লোক। আপনারা বলে আপনাদের ইজ্জত নষ্ট করবেন না। তা আমরা ভেবেছিলাম যে তারেক জিয়া এই যে আমাদের সাথে যে কথা বলেছিলেন, উনি ইদানিং যে কথাগুলো বলছেন, তাতে আমরা ভেবেছিলাম যে উনি দল মতের ঊর্ধ্বে উঠে বা রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু আজকে যে কাজটি হলো, এটা তার বক্তব্যের সাথে সংগতিপূর্ণ নয়। আপনি বলছেন যে রাজনৈতিক বিবেচনায় এই পদকগুলো দেওয়া হয়ে থাকে 95% ক্ষেত্রে, আমরাও তেমনটি জানি। কিন্তু আপনি যে আমরা জানি যে আপনি গণ অভ্যুত্থানের পক্ষের একজন কণ্ঠস্বর, আপনার কণ্ঠস্বরটি গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। আপনি জুলাই শহীদদের নিয়ে পদযাত্রা করেছেন, কিন্তু আপনি দাবি করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময়, অর্থাৎ গণ অভ্যুত্থানের পর যে সরকার, সেই সরকারের সময় যে মৌলবাদী শক্তির একটি চরম আস্ফালন উত্থান, তার বিরুদ্ধে কথা বলেছেন।
আসলে আপনি এবং কতটুকু আমি কলম আমি লিখতে আপনাকে পেরেছেন? ইন্টারাপ্ট করি। আমরা যে জি 1-2 ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব করেছি, তার জি। স্লোগান ছিল সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা। এবং আমরা ঢাকা না, বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিয়েছি যে কিন্তু কিন্তু 71-এর খুনিরা হুঁশিয়ার সাবধান। কিন্তু যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছিল, 32 নম্বর ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, মৌলবাদের একটা আস্ফালন, তখন কি আপনারা সরাসরি আপনি আপনার কবিত্বের জায়গা থেকে, আপনার চেতনাবোধের জায়গা থেকে আপনি কি সরাসরি সেই মৌলবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেছেন? নিশ্চয়ই আমরা আহ, আহ, আমাকে সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছে, তারা জানতে চেয়েছে, এবং আমি সেগুলো নিন্দা করেছি যে আহ, আহ, রাজনীতির মতবিরোধ থাকতে পারে, কিন্তু আহ, আমাদের যে অস্তিত্ব মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে তো আমরা ধ্বংস করতে পারি না। কারণ সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে আপনি কবিতা লিখলেন, এবং 41 বছর আগের লেখা তাহেরের স্বপ্ন, এই কবিতাটির কারণেই নাকি আপনাকে মানে পদকের জন্য মনোনীত করার পরেও সেটি আহ আপাতত স্থগিত করা হলো বা দেয়া হলো না। আপনি বলছিলেন যে আমি সে এখনো সেই চেতনায় আছি কিনা সেটাও দেখার বিষয়, 41 বছর আগের লেখা একটি কবিতা। তার মানে কি আপনি ওই সময় এই কবিতাটিকে লিখে ভুল করেছিলেন, নাকি এখন না যে না না অবস্থায় না আছেন না, আমি সেটি ভুল? আমাকে মন্ত্রী খৈয়াম জি। আমাকে মন্ত্রী খৈয়াম বলেছে, তা আমি তাকে বলেছি যে আমি এখনো কর্নেল তাহেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেটাকে নিন্দা জানাই, সেটা আমি অন করি কর্নেল তাহেরকে। আমি আমি বলেছি যে সে মানে রাজনীতি, আমি রাজনীতির মাঠে নাই, আমি দলীয় রাজনীতিতে নাই, আমি সেটা বোঝাতে চেয়েছি। আচ্ছা। আমাকে তারা জাসদ একদম। বলে চিহ্নিত করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি তো রাজনীতি এখন করি না। আমি 2006 সালে আমি রাজনীতি বাদ দিয়েছি, মানে 20 বছর হয়ে গেছে। তারা আমাকে দলীয় বিবেচনা করছে, আমি সেটাই বলছি। আমার তো সেই রাজনৈতিক অবস্থান নাই, দলীয় অবস্থান নাই। রাইট, না সেটা আমরা জানি। কিন্তু এটিও যে সত্যি কথা অনেক বিতর্কের সৃষ্টি করেছে, যে আপনি তারেক রহমানের সঙ্গে, মানে আমাদের প্রধানমন্ত্রী যিনি এখন, প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন তিনি দেশে এলেন, তখন তার সাথে অনেকেই দেখা করতে যাচ্ছেন, ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে অনেকেই, সাংবাদিকদের পক্ষ থেকেও দেখা করতে গিয়েছে। তার মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তেমন একটি চিন্তা ভাবনা থেকে। তো আপনার নেতৃত্বে আমি দেখলাম যে কবি সাহিত্যিকদের একটি দল দেখা করতে গেলেন আপনারা। জি জি। কেন দেখা করতে গেলেন? তারেক রহমান তো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেই মুহূর্তে আমরা ধরেই নিয়েছি, এবং বিএনপির শীর্ষ নেতা হিসেবে তিনি দেশে ফিরে এসেছেন। তো আপনি যে বললেন যে কেন রাজনৈতিক বিবেচনায় কবিতা দেওয়া হবে, তাহলে এই যে আপনি যে দেখা করতে গেলেন, ওই সময় অনেকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সমালোচিত হয়েছিল যে একজন কবি কেন রাজনৈতিক দলের নেতার সঙ্গে আগে ভাগে এভাবে দেখা করতে যাবে। আপনি কি বিশেষ কোনো উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন? আপনাদের জানার ভুল আছে, আপনারা সাংবাদিক, আপনারা সবকিছুর আপনাদের খবর রাখা উচিত। আমরা হাসিনার পতনের পর জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠিত করেছিলাম। কবিতা পরিষদের প্রধান উদ্যোক্তা আমি ছিলাম। কবিতা পরিষদ এরশাদ বিরোধী আন্দোলনে একটা বিরাট ভূমিকা রেখেছিল। এরশাদের পতনের পরে হাসিনা যখন ক্ষমতায় আসলো, তখন অস্ত্রের মুখে আমরা যারা আওয়ামী লীগ করি না তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আমরা 16 বছর সেখানে ছিলাম না, কিন্তু আমরা মাঠে ছিলাম, কবিতা লিখেছি, বক্তৃতা করেছি, তাদের হামলা মামলার মুখেও পড়েছি। হাসিনার পতনের পরে আমরা কবিতা পরিষদ পুনর্গঠিত করে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে মত বিনিময় করছিলাম। রাষ্ট্র পুনর্গঠনে লেখক কবিদের ভূমিকা শীর্ষক আমরা বিভিন্ন সেমিনারও করেছি, বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডেকে, এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করছিলাম। আমরা আমরা মত বিনিময় করেছি আপনার নাগরিক ঐক্যের সঙ্গে, মান্না ভাইদের সঙ্গে, সাকিদের সঙ্গে, তার সিপিবির সঙ্গে, বাংলাদেশ জাসদের সঙ্গে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে, জাসদ রব, এরই ধারাবাহিকতায় আমরা বিএনপির সাথে, তারেক রহমানের সাথে ভার্চুয়ালি মিটিং করেছিলাম। এবং সেই ধারাবাহিকতায় তো তখন তো উনি বাংলাদেশে আসতে পারবেন কিনা, মন্ত্রী হতে পারবেন কিনা, এমন তো কোনো সম্ভাবনাই কথাই ছিল না, তাই না? তাহলে ওই জায়গা আমরা থেকে তো আমার তখন প্রশ্ন, থেকে সেটা করছিলাম। জি, আপনার হ্যাঁ, কথার মধ্য দিয়ে আমি দুটো প্রশ্ন করি। একটি হচ্ছে যে অস্ত্রের মুখে আওয়ামী লীগ পন্থী যে কবি সাহিত্যিকরা ছিলেন, কবিতা পরিষদের জায়গা থেকে অস্ত্রের মুখে আপনাদের বের করে দিয়েছিল।
নিশ্চয়ই এটি নিন্দনীয় কাজ। এটি কোনো সুস্থ বিবেকবান সংস্কৃতি মনা কোনো ব্যক্তি এটিকে সাপোর্ট করতে পারে না। কিন্তু তাহলে সেই একই কাজটাকে আপনারা করলেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বা আওয়ামী লীগ সরকার পতনের পরে আপনারা কবিতা পরিষদ যেটি পুনর্গঠন করলেন, সেই একই ধরনের কাজ কি নয়? সেখানে কি আওয়ামীপন্থী কোনো কবি সাহিত্যিক ছিলেন নতুন গঠিত কমিটিতে? আপনি একটু ভুল কথা বলছেন। তারা আমাদেরকে না, আমি অস্ত্রের মুখে বোঝার বের চেষ্টা করে করছি। দিয়েছে এবং আমরা পুনর্গঠন করেছি বলছি। না, আমি সেটাই বলছি, আম- আপনাদেরকে হ্যাঁ, আপনাদেরকে যে অস্ত্রের মুখে বের করে দেওয়া হলো, এটা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। কোনো হ্যাঁ, সুস্থ সংস্কৃতি মনা ব্যক্তি এটিকে সাপোর্ট করতে পারে না। আমি হুম, বলছি ওই জায়গা থেকে তারা যেমন অস্ত্রের মুখে আপনাদেরকে বের করে দিলেন, হুম। আপনারাও যে কবিতা পরিষদ পুনর্গঠিত করলেন, সেখানে কি আওয়ামী পন্থী কোনো কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ছিলেন যে না আপনারা সবাই মিলেমিশে এই না না, তারা তারা কমিটিকে কি করে রূপবান থাকবে, করেন? তারা কি করে থাকবে? তারা তো সে সময় পালিয়েছে, তার তো কেউ ছিল না। আচ্ছা। আরেকটি কথা হচ্ছে যে এই কবি লেখক বুদ্ধিজীবীরা, আওয়ামী দলদাস লেখক কবিরা শেখ হাসিনার যে গুম খুন লুটপাট সীমাহীন দুর্নীতি তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি, বরং তারা পদ পদবী সুযোগ সুবিধা বাড়ি গাড়ি প্লটের জন্য হাসিনার সমস্ত অপকর্মকে তারা সাপোর্ট করেছে। তো আমরা তাদের সাথে কি করে তাদেরকে সাথে নিয়ে করব? কিন্তু যারা ধরেন কোনো দল করে না বা মনে মনে হয়তো আওয়ামী লীগ সাপোর্ট করে বা বা কারো হৃদয়ে বঙ্গবন্ধু আছে, এরকম লোকরা আমাদের সাথে আসছে। কিন্তু যারা কবিতা পরিষদে যারা ছিল সে ওই সেন্ট্রাল কমিটি, তারা প্রত্যেকেই হাসিনার অপকর্মের সঙ্গে ছিল। তো তাদের সাথে নিয়ে আমরা কিভাবে কবিতা পরিষদ গঠন করব বলুন? ঠিক আছে। কবিতা কিন্তু পরিষদ তারেক ছিল, রহমানের কবিতা পরিষদ ছিল জামাত এবং জাতীয় পার্টি ছাড়া অল পার্টিকে নিয়ে জাতীয় কবিতা পরিষদ ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা এটাকে একটা দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করেছিল। তারেক রহমান সাহেব যখন দেশে ফিরে এলেন তখন তো তিনি প্রধানমন্ত্রী নন। প্রধানমন্ত্রীর সাথে দেখা করা এক জিনিস, আর কোন বিশেষ দলের শীর্ষ নেতার সঙ্গে দেখা করা হ্যাঁ, আরেক জিনিস। তো তারেক রহমান তো তখনও প্রধানমন্ত্রী হননি। আপনার নেতৃত্বে যে আপনারা কবি সাহিত্যিকরা দেখা করতে গেলেন, আপনি যেই বিষয়টির প্রতি বারবার ইঙ্গিত করছেন আপনার জায়গা থেকে, যেগুলো নিন্দনীয়, যে কবি সাহিত্যিকরা কেন আহ দলীয় আনুগত্য প্রকাশ করবে, দলীয় সাইনবোর্ড লাগিয়ে চলবে, তো আপনি যে গেলেন সেই জায়গাটা একটু ক্লারিফাই যদি করতেন যে কোন বিবেচনা বোধ থেকে তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন। যে অনেকে তো এই প্রশ্ন তুলেছেন যে তারেক রহমান দেশে ফিরে এলেন, তিনি হয়তো ক্ষমতায় চলে না আসবেন না, এই জন্য। আমাদের যে আলোচনার ধারাবাহিকতাটা ছিল সেই হুম, হুম। ধারাবাহিকতায় উনি তখন দূরে ভার্চুয়াল কথা বলেছেন, আমরা তো সবকিছু বলতে পারি নাই। এটা একটা আচ্ছা। আর একটা বিবেচনা ছিল আমাদের কাছে, যে আমরা লক্ষ্য করছিলাম যে আপনার ওই উগ্র দক্ষিণপন্থীদের একটা উত্থান হচ্ছে, সেটার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছিলাম। সে- সেই ধারাবাহিকতায় আমরা তার সাথে কথা বলতে গিয়েছিলাম। আমরা ঠিক আছে। এবং আমরা কি বলছি, আপনি এক কথাটা মনে করেন, আমরা তাকে বলেছি যে আপনার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমরা ক্ষমতার ভাগ চাই না, আমরা আমাদের কলমের স্বাধীনতা চাই, আমাদের লেখার স্বাধীনতা চাই। দলের বাইরে থেকে আমরা দলের বাইরে থেকে আমরা কথা বলেছি। আমরা ওই ওই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে না যে আমরা ক্ষমতার ভাগ নেব। ক্ষমতার ভাগ নিলে আমি বহু আগে নিতে পারতাম। আমাকে শেখ হাসিনা 2 টাইমস অফার দিয়েছে, খালেদা জিয়াও একবার আমাকে নমিনেশন দিতে চেয়েছে। আমি কোনো এমপি মন্ত্রী হতে চাই নাই কখনোই। আমার শিষ্যরা এই দেশের আওয়ামী লীগের সময়, বিএনপির সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময়, আর অন্তর্বর্তী সরকারের সময়, এই সরকারেও এমপি মন্ত্রী হয়েছে। আমি কখনো এটা করি না। আমি আওয়ামী লীগ বিএনপি করলে অনেক আগেই সেসব কিছু করতে পারতাম, জি। সেই সব কোনো মোহনে যায়নি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খুররম বলেছেন যে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, সেই অভিযোগের জায়গা থেকে এই বিষয়টি স্থগিত করা হয়েছে, তদন্ত করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো কি কি আর হতে পারে? উনি যখন আজকে আজকে পুরস্কার দেওয়ার আগে উনি আমাকে মঞ্চের পাশে ডেকে নিয়ে বলেছে, আই লাভ ইউ, আই ওন ইউ, আপনাকে অনেক সম্মান দেব আমরা, আপনার বাসায় আমি পুরস্কার নিয়ে যাব। হুম। তো এই যদি সে বলে থাকে তাহলে সে কি করে বলে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ? বাংলা একাডেমির ডিজি বলছে যে মোহন রায়হানের লেখালেখি নিয়ে অভিযোগ আছে। সেটা হচ্ছে আমি তাহের কি আর তাহের কি নিয়ে কবিতা লিখেছি, তাহেরকে তারা হয়তো পছন্দ করে না, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ আমি কি চোর বাটপার?
খুনি, স্মাগলার, এই কথা খোয়াম অন্যায় বলেছে, ভুল বলেছে। আমি খোয়ামকে এর জন্য আমি তাকে জবাবদিহি চাইবো। সেটা বলতে পারে না যে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তা আমার বিরুদ্ধে অভিযোগ আছে, সে এটা, তারা আমাকে পুরস্কার ঘোষণার আগে তার সাথে তো আলাপ করে, সে কমিটিতে সে ছিল, সে তখন কেন আমার খোঁজ খবর করলো না? যখন আমার বিরুদ্ধে ওই তথাকথিত বিএনপি নামধারী বা কিছু লেখক কবি, হ্যাঁ, তারা আমার বিরুদ্ধে যখন লিখলো, বিবৃতি দিল, তখন আমার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়ে আসলো। আমি চ্যালেঞ্জ করছি যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকলে আমি যে কোনো শাস্তি নিতে রাজি আছি। আর কি, আমি আরেকটা প্রশ্ন এবং আরেকটা উনি প্রশ্ন উনি করে মন্ত্রী হিসেবে, উনি মন্ত্রী হিসেবে এটা বলতে পারে না, এটা বলতে পারে না উনি। আমি আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে শেষ করব আমাদের আলোচনাটি। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় না যে একসময় সাংস্কৃতিক সংগঠনগুলো বা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের যেই মনোবল ছিল, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো মৌলবাদী শক্তির বিরুদ্ধে এই বাংলাদেশে যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, বা সাংস্কৃতিক কর্মীরাই আগে নেমেছে ছাত্রদের পাশাপাশি, শুধুমাত্র দলীয় আনুগত্য প্রকাশ করতে গিয়ে, হালুয়া রুটির ভাগ খেতে গিয়ে, এবং এক্স্যাক্টলি। এবং আহ, দলীয় তল্পি বাহক হতে গিয়ে সাংস্কৃতিক আন্দোলনটা একেবারে শেষ হয়ে গেছে বাংলাদেশে? একদম, একদম আপনি সঠিক কথা বলেছেন, আমি আপনার সাথে একমত, আহ, একদম একমত। সেই ধরনের অবস্থানে কি কখনো কবি মোহন রায়হানকে আমরা দেখতে পারবো, নাকি নিজস্ব স্বকীয়তার জায়গা থেকে আপনি নিজেকে দাঁড় করাবেন? মোহন রায়হান নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলোর তলে। আমি যখন অনার্সে পড়ি তখন আমি লিখেছিলাম, আমার মাথা নত হয় না, নত হয় না। মোহন রায়হানকে কিনবে এত টাকা তৈরি করার কোনো টাকশাল পৃথিবীতে নাই। মোহন রায়হানকে তার নীতি আদর্শ থেকে অস্ত্র ধরে সরিয়ে দেবে এরকম কোন অস্ত্র পৃথিবীতে তৈরি হয় নাই। মোহন রায়হান জীবন হাতের মুঠো নিয়ে চলে। মোহন রায়হান যে কোনো ন্যায়ের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। মোহন রায়হান